যে আপনি নরেন্দ্র দামোদর মোদির কথা বললেন, উনি বারবার বলার পরও বলছেন না, তারপর তাকে যখন বলা হচ্ছে তখন মানে সরকারকে যখন বারবার আরটিআই করা হয় বা সব কিছু করা হয়, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে। কি এমন থাকতে পারে আন্তর্জাতিক সম্পর্ক? আপনি একটু আগে আপনি বলতেন যে আপনারা জাপানে গেছেন, আপনারা রাশিয়ায় গেছেন, পার্টির প্রতিনিধিরা গেছেন, যাই হোক আপনারা গেছেন মানে তাই তো। কি মনে হয়েছে এর মধ্যে কি থাকতে পারে যার জন্য শুধুমাত্র দেশীয় ব্যাপার না, আন্তর্জাতিক সম্পর্কের কথা বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল রিলেশন, এটা কোনো ছোটো মোটো ব্যাপার না। একটা বৃহৎ একটা কিছু যুক্ত না থাকলে এই কথা সরকার বলতে পারেন না, এবং আরটিআই করার পরেও তারা বারবার এই একই কথা বলে যাচ্ছেন যে কোথাও কি আটকে যাচ্ছেন তারা। আরটিআই করার পর যারা আপনাদেরকে তথ্য দিচ্ছে না তারা বলতে পারবে কারা আটকাচ্ছে সবচেয়ে ভালো। আমি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে, এই সরকার বা আমাদের রাষ্ট্রীয় সরকারের অধীনস্থ একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, আমি এমন কোনো কথা রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বলতে পারি না যে কথা আইন বিরুদ্ধ হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য উদ্ঘাটন হলো না একটাই কারণ আছে বলে আমার মনে হয়েছে, ভুল হতে পারে। সেটা এই কারণ যে সুভাষচন্দ্রের যে রাষ্ট্রভাবনা, সেই রাষ্ট্রভাবনায় দেশ স্বাধীনোত্তর ভারতবর্ষ, স্বাধীনতা ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে। সুভাষচন্দ্র ক্ষমতা হস্তান্তরের স্বাধীনতা চাইনি। কেন ক্ষমতা হস্তান্তর করা হলো এবং কেন বলা হলো না যে সুভাষচন্দ্র আসবে তারপর স্বাধীনতা ক্ষমতা হস্তান্তর হবে? কোথায় আছে বলুন আপনারা? ইংরেজ সরকার জানতো তো, ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে গেল কেন? যখন মৈরাং থেকে বেরোচ্ছে, যখন সিঙ্গাপুর থেকে বেরোচ্ছে সুভাষচন্দ্র, তখন তো ইংরেজ বুঝে নিয়েছে তাদের চলে যেতে হবে। তাড়াহুড়ো করে কারা ক্ষমতা ভারতে নিল তাদের কাছ থেকে, তাদেরকে জবাব দিতে হবে। সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য হোক, সুভাষচন্দ্রের যদি কোনো মৃত্যুর ঘটনাও ঘটে থাকে, তার জন্য দায়িত্ব নিতে হবে তদানীন্তন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তাদের। 47-এর 15 আগস্টের পর কংগ্রেস, আপনি কংগ্রেসের কথা বলছেন। আমি একটা দলের নাম বলবো না, অনেকেই মিলেই ছিল তখন, আর সেই দল থেকে তো বেরিয়ে অনেক দল তৈরি হয়েছে। আর আমি আর একটা কথা বলবো যে সুভাষচন্দ্র সম্পর্কে কোনো ধর্মীয় সংগঠনগুলোর কোনো কথা বলার অধিকার নেই, কারণ সুভাষচন্দ্র কোনো তার মধ্যে ব্যক্তি জীবনে ধর্ম থাকতে পারে, কিন্তু সমাজ জীবনে তিনি ধর্মকে অনুসরণ করা, অনুশীলন করা বা সমাজের ধর্মকে অনুপ্রবেশ করানোর যে চিন্তা, সেই চিন্তার তিনি বিরোধী ছিলেন। তিনি বলতেন ব্যক্তি মানুষের ধর্ম করতে পারে। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্ম শ্রদ্ধার সঙ্গে পালন করব। আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, হিন্দুত্ব করব, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে ধর্ম কোনো স্থান পাবে না। এইটা সুভাষচন্দ্রের কথা। সেই কথাকে উপেক্ষা করে সুভাষচন্দ্রকে অনেকে ধর্মের নামে ব্যবহার করেছে, বিবেকানন্দকে ধর্মের নামে ব্যবহার করেছে, রামকৃষ্ণদেবের মতো লোককে ধর্মীয় একটা আসনে বসিয়ে অত বড় ফিলোসফার ভাবতে পারেন? আমাদের চৈতন্য, আমাদের রামকৃষ্ণের মতো বড় ফিলোসফার নেই। নরেনবাবু, এটা আপনি বলছেন এবং আমি আপনার সাথে সহমত, কিন্তু মুশকিল হচ্ছে আপনি যে দলের শরিক তারা এগুলোকে অগ্রাহ্য করেন। কোনো দলের শরিক নই আপনি, মানে আপনারা। আমি কোনো দলের শরিক নই। আমি ফরওয়ার্ড ব্লক, নির্বাচনী জোট বা কোনো আন্দোলনের জোট, যে জোট হতে পারি সেই স্পেসিফিক আন্দোলনের জন্য, স্পেসিফিক কাজের জন্য, কিন্তু আমি সুভাষচন্দ্রের মানুষ, সুভাষচন্দ্রের অনুগ্রাহী, সুভাষচন্দ্রের প্রতি আমি দায়বদ্ধ। আমি যত বেশি দায়বদ্ধ বামফ্রন্টের পক্ষে জন্য, তার থেকে অধিক দায়বদ্ধ আমি সুভাষচন্দ্রের জন্য। এটা জেনে রাখবেন, বামফ্রন্ট একটা সময়ের জন্য বামফ্রন্ট। এই পরিস্থিতিতে মানুষকে কতটা রিলিফ দেওয়া যায় সেই ভাবনার জন্য বামফ্রন্ট। কিন্তু বামফ্রন্ট কমপ্লিট রিলিফ দিতে পারবে না মানুষকে সুভাষচন্দ্রের পথে যদি আমরা না হাঁটি। ভারতের মুক্তির পথ সুভাষচন্দ্রের পথ, এটা বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। তার জন্যই ফরওয়ার্ড ব্লক করি, তার জন্যই নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে চলি। এবার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো এবং শিখতেও চাইবো, এই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি নাকি ফরওয়ার্ড ব্লকে জয়েন করার পরেও সেই ফরওয়ার্ড ব্লক ছেড়ে উনি আবার রাসবিহারী বসু যে আজাদ হিন্দ ফৌজ করেছিলেন তাকে ট্রান্সফার করলেন এবং সেখানে চলে গেলেন। এবং কিছু গবেষক এই কথা বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সময় ফরওয়ার্ড ব্লকের পতাকার যে প্রতীক ছিল সেই প্রতীকও বদলে গেল কেন? সুভাষচন্দ্র যে পতাকা করেছিলেন সেটা হচ্ছে জাতীয় পতাকা তদানীন্তন। তখন যে আন্দোলন, সেই যে আন্দোলনের অভিমুখ ছিল জাতীয়তাবাদ, সেই জন্যই তেরঙ্গা পতাকা, তার উপর জাম্পিং টাইগার সুভাষচন্দ্র ব্যবহার করেছে। কিন্তু সুভাষচন্দ্রের পরবর্তী জীবনে সুভাষচন্দ্রের মতো আন্তর্জাতিক বিষয়ে পণ্ডিত লোক, নেতা ভারতবর্ষে নেই। সারা পৃথিবী সম্পর্কে তার জ্ঞান ছিল। কতগুলো ভাষা জানতো বলেন তো? সুভাষচন্দ্র অনুপ্রাণিত হয়েছিলেন যে
সোভিয়েত রেভলিউশনে অনুপ্রাণিত করেছিল তাকে। পৃথিবীর বিভিন্ন দেশে যে বিপ্লব হয়েছে তাকে অনুপ্রাণিত করেছিল, এবং সেই অনুপ্রাণিত তাকে এতটাই করেছিল, এবং রবীন্দ্রনাথকেও করেছিল। পশ্চিমী আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, আজি ভারতের মহামানবের সাগর তীর। মানেটা কি? পশ্চিমী আজি খুলিয়াছে দ্বার, কোনটা পশ্চিম? ভারতের। এই যে ভাবনাটা, এই ভাবনাটা রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের এই ভাবনায় সম্পৃক্ত। রবীন্দ্রনাথের কে গুরু ছিল আমি বলবো না, কিন্তু সুভাষচন্দ্রের আইকন রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথও একমাত্র মানুষ যিনি বাংলার কবি হয়ে, বাংলাদেশের হয়ে তোমাকে দেশ ও নায়কের পদে বরণ করি। এত বড় হৃদয়ের মানুষ রবীন্দ্রনাথ ছিলেন। এই উপাধি রবীন্দ্রনাথ অন্য কাউকে দেননি। ভারতের তো অনেক জাতীয় নেতা ছিল, অনেক নেতা ছিল, রবীন্দ্রনাথ একমাত্র নেতা হিসেবে বেঁচে ছিলেন সুভাষচন্দ্র। তাহলে সেই সুভাষচন্দ্র তার দৃষ্টিভঙ্গি দিয়ে একটা সময় পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলনের জন্য তিনি তেরঙ্গা পতাকার ওপর জাম্পিং টাইগার ব্যবহার করে গেছেন। তারপর পৃথিবীর ডাইমেনশন চেঞ্জ হয়েছে। লাল পতাকার অর্থ খালি কমিউনিস্ট নয়, দেশের মানুষের রক্ত, স্বাধীনতার জন্য দেশের মানুষের যে রক্ত, সে রক্তের রং লাল। অনেকের ধারণা যে লাল মানে কমিউনিস্ট, না, আত্মত্যাগের প্রতীক। সর্বোচ্চ আত্মত্যাগ হচ্ছে রক্ত। আমার দেহের যে রক্ত, সেই রক্ত আমি যখন দেবো, যেমন এর থেকে বড় ত্যাগ হয় না। কিন্তু ভারতের জাতীয় পতাকা অনুযায়ী গেরুয়া স্যাফরন, অর্থাৎ স্যাফরন হচ্ছে ত্যাগের প্রতীক, ত্যাগের প্রতীক। আবার এইখানে কিন্তু বিজেপি আবার বলছে আমরা গেরুয়া। এবার শুনুন, ত্যাগের প্রতীক, সবচেয়ে বড় ত্যাগ কোনটা, সবচেয়ে বড় দান কোনটা আপনি বলেন? সমাজে তো অনেক কিছু দান হয়, কিন্তু আপনার পাড়ায় যখন রক্তদান শিবির হয়, আপনি বলেন সবচেয়ে বড় দান এটা, নিঃস্বার্থ দান। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রক্ত। সেই রক্তকে আমি যখন দান করছি, সেই রক্তের রং লাল, এর সঙ্গে আমি গেরুয়াকে আমি অপমান করতে পারি না। আর ত্যাগের প্রতীক অবশ্যই গেরুয়া। গেরুয়া তো আমার কথায় হয়নি, আর বিজেপির কথায় হয়নি। গৈরিক বসনে ভারতীয় সংস্কৃতির মধ্যে গৈরিক একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। গৈরিক বিজেপির প্রতীক নয়। গৈরিক ভারতবর্ষে আনন্দমঠ থেকে শুরু করে সব উপন্যাসে গৈরিক ব্যাসনে আমাদের সর্বত্যাগী সন্ন্যাসীর কথা বলা আছে। আপনি সন্ন্যাসীর কথা বললেন। সুভাষচন্দ্রের মধ্যে ছোটবেলা থেকেই একটা ধর্মবোধ ছিল, বিশেষ করে বিবেকানন্দ অনুপ্রেরণায় তিনি বড় হচ্ছেন, রামকৃষ্ণদেব পড়ছেন, গীতা পড়ছেন, এই সমস্ত কিছু তিনি অধ্যয়ন করছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন পড়ছেন, চিত্তরঞ্জনের সংস্পর্শে এসেছেন, এমনকি তলস্তয় তিনি পড়ে ফেলেছেন। এত কিছু তিনি পড়ে ফেলেছেন। এবং একটা মানুষ রাজনৈতিক দক্ষতা যে কোন পর্যায়ে যেতে পারে, সেটা এলগিন রোডের মহানিষ্ক্রমণের যে গাড়ি বা ঘটনা থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক নেটওয়ার্ক না থাকলে একটা মানুষ ওইভাবে ওইখান থেকে চলে যেতে পারে না। সেখানে ভগৎরাম তলোয়ার রয়েছেন, অনেকে রয়েছেন, মিয়া আকবর শাহ রয়েছেন তার সঙ্গী, প্রচুর লোক বলছেন। এবার মানে আরএসএস বলছেন যে সুভাষচন্দ্রের আধ্যাত্মিকতাকে অস্বীকার করা যায় না, সুভাষচন্দ্রের আধ্যাত্মিক কালীভক্ত এগুলোকেও ফোকাস করা উচিত। এটা নিয়ে আপনি কি বলবেন? ব্যক্তি জীবনে ধর্মের জায়গা আর সমাজ জীবনে ধর্মের জায়গার মধ্যে যে মৌলিক তফাৎ, আমার দুর্ভাগ্য এত বড় একটা দল, এত পণ্ডিত মানুষ সেই দলে আছে জানি, শুনেছি, ভারতীয় জনতা পার্টি, তাদের মধ্যে এই বোধশক্তিটা আসছে না কেন, এই জাগরণটা কেন হচ্ছে না? যে ভারতবর্ষ কেবলমাত্র হিন্দুর দেশ নয়, ভারতবর্ষেও যুগ যুগ ধরে যে সমাজ সংস্কৃতির ধারা, সেই ধারায় রবীন্দ্রনাথ বলে, রবীন্দ্রনাথ থেকে তো বড় কেউ নয়, রবীন্দ্রনাথ থেকে বড় ফরওয়ার্ড ব্লকও নয়, রবীন্দ্রনাথ থেকে বড় বিজেপিও নয়, অন্য কোনো দল নয়। যে রবীন্দ্রনাথ যে বিভিন্ন ধর্মের বিভিন্ন সংস্কৃতির মিলনে সম্পৃক্ত হয়েছিলেন। আর রামকৃষ্ণের থেকে কে বড়? বিজেপি বড়? রামকৃষ্ণের থেকে বিজেপি বড়? যিনি সর্বধর্মের কথা বলে গেছেন, সর্বধর্মের সমন্বয়ে গড়ে ওঠা ভারতবর্ষ। রবীন্দ্রনাথের আমাদের বিজেপির থেকে, রাষ্ট্রীয় দলের থেকে কি চৈতন্যদেব ছোট? যে তুমি কলসির কানা মেরেছো তাই বলে তুই প্রেম দেবো না? তুমি গরিব হতে পারো, মূর্খ হতে পারো, দারিদ্র হতে পারো, অন্য জাতের হতে পারো, কিন্তু তোমাকে আমি ভালোবাসবো, আমিও মানুষ, তুমিও মানুষ। এই যে দর্শনটা ভারতীয় নিজস্ব দর্শন, ভারতীয় নিজস্ব সমাজ সংস্কৃতি ধারার ক্ষেত্রে সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে এইটাই, যে সর্বধর্মের সমন্বয়। কামারপুকুরে বসে একটা গ্রামের মানুষ
পড়ালেখাও ভালো করে শিখতে পারেননি, পেট ভরে খেতেও পারেননি, সেই মানুষটার মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল। এই পবিত্র ভূমি হচ্ছে হুগলির ভূমি, যে হুগলিতে রামমোহন একদিকে, রামকৃষ্ণ একদিকে। আবার লড়াই সংগ্রামে সুভাষচন্দ্রের একেবারে নিজস্ব মানুষ রাসবিহারী। একদমই আমি আপনার সাথে সহমত, কিন্তু এই সুভাষচন্দ্রকে কটূক্তি শুনতে হচ্ছে, এই রবীন্দ্রনাথকেও শুনতে হচ্ছে বুর্জোয়াদের কবি। হ্যাঁ, এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে? যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলে আর সুভাষচন্দ্রকে তোজোর কুকুর বলে, তারা লজ্জায় মুখ ঢাকার জায়গা পায়নি। ভারতবর্ষ তাদেরকে গ্রহণ করেনি। এটাই ভারতবর্ষের অন্তরাত্মা। এই অন্তরাত্মা দিয়ে ধর্মীয় বিভেদ তৈরি করা যায় না। এই অন্তরাত্মা দিয়ে জাতীয়তাবাদ, ভারতবর্ষের জাতীয়তাবাদ, ভারতবর্ষের সমাজ সংস্কৃতির ধারাকে অবহেলা করা যায় না। ভারতবর্ষ অনেক পুরনো সমাজ, ভারতবর্ষ থেকে সবাই শিখেছে। ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের দেশপ্রেম, মানবপ্রেম এ সারা পৃথিবীকে সমৃদ্ধ করতে পারে। আমাদের দুর্ভাগ্য, এটা নিয়ে আমরা এগোতে পারিনি, এটা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারিনি। আমাদের দেশের লোকেরা নিজেদের খুব ছোট মনে করে, দুর্বল মনে করে। আমরা চিন্তার দিক থেকে আমরা সমৃদ্ধ, আমাদের চেতনা চৈতন্য অনেক সমৃদ্ধ। পৃথিবীর কোনো দেশের থেকে আমরা চিন্তায়, চেতনায়, মানবপ্রেমে দুর্বল নই, এটা জেনে রেখে দেন। আরেকটা কথা আমি জানতে চাইছি, যত শুনছি তত ভালো লাগছে, এবং আপনি যে দলের মধ্যে থেকেও সুভাষচন্দ্রের প্রতি আপনার যে একটা আলাদা অনুরাগ এবং আপনার যে আলাদা একটা ভক্তি এবং আলাদা যে একটা মোটো রয়েছে, সেটা দেখে রাজনৈতিক কর্মীরা যারা রাজনৈতিক পেরিফেরির মধ্যে থাকেন, তারা অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, কিন্তু সেই আপনি বাধ্যবাধকতার ব্যারিয়ার অতিক্রম করে যে কথাগুলো বলছেন, সেটা সত্যিই খুব ভালো লাগছে, এবং এটা আমার মনে হয় দর্শকদেরও খুবই অনুপ্রেরণা যোগাবে। নরেনবাবু, আপনি বলছিলেন যে আপনাদের প্রতিনিধি জাপান গিয়েছিলেন, রাশিয়া গিয়েছিলেন, সেখান থেকে গিয়ে কিছু ফাইন্ডিংস আপনারা পেয়েছেন? তেমন কিছু পাওয়া যায়নি। এবং ভারতবর্ষের সঙ্গে স্বাধীনতার পর, তথাকথিত স্বাধীনতার পর, 47-এর পর ভারতবর্ষের সঙ্গে অনেক দেশের সম্পর্ক তৈরি হয়, কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। কোনো দেশের সঙ্গে খারাপ, কোনো দেশের সঙ্গে ভালো। কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় অনেক কিছু অনেকেই দিতে রাজি হয়নি ভারতবর্ষ সরকারকে সুভাষচন্দ্র সম্পর্কে। এবং সেই সময় থেকে যারা সরকারে ছিলেন এখন পর্যন্ত, তারাও কোনো চেষ্টা করেননি আন্তরিকতার ভাবে। দুটোই বলতে হবে। একটা, অন্য রাষ্ট্রে সুভাষচন্দ্রের যে তথ্যগুলো আছে, সুভাষচন্দ্র যতটা দেশে থেকেছে তার থেকে বেশি বাইরে থেকেছে ওই সময়টায়, কিন্তু তাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য নিয়ে আসার জন্য ভারত সরকারের যেমনি চিঠি লাগে, তেমনি ভারত সরকারও আগ্রহ দেখায়নি আজ পর্যন্ত। আর দ্বিতীয় হচ্ছে, যারা গিয়েছেন তারাও এমন এমন দেখে ফেলেছেন যে ওই জিনিস দেশে নিয়ে এলে তারা যে মতে বিশ্বাস করে সেই মতের সঙ্গে মিলবে না। আচ্ছা, তারা বলতে অনেক লোক আছে, অনেক গবেষক আছে, তাদের একটা মতাদর্শ তো আছেই, সেই মতাদর্শের বিরোধী হয়ে গেছে, বা দেশে নিয়ে এলে তারা বিপদে পড়বে, সরকারের রোষে পড়বে, এই ঘটনা তো আছেই। সেই এই রোষে পড়ার মতো সাহস দেখাতে পারেনি তারা। নরেনবাবু, রেনকোজি মন্দিরে চিতাভস্য, মুখার্জি কমিশন বলে দিয়েছেন যে ওটা নেতাজির চিতাভস্য নয়, প্লেন ক্র্যাশে নেতাজি মারা যাননি, একদম মানে সেটা উনি লিখিত কনক্লুসিভ ইসেতে লিখে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মাঝে মধ্যেই একটা দাবি হয় রেনকোজি মন্দিরে চিতাভস্য নিয়ে আসা হোক এবং ডিএনএ টেস্ট হোক আর ডিএনএ টেস্ট হোক। আর শুনতে শুনতে আমারও চুল পাকতে শুরু করলো, এবং জানি না আমিও মারা যাব কি না, আমার পরের জেনারেশন দেখতে পাবে কি না। তো এই নিয়ে আপনারা কি তৎপর হচ্ছেন, বা মানুষকে একাট্টা করছেন না কেন, বা এই ইলেকশানে এটা কি কোনোভাবে আপনাদের ইস্যু হবে? প্রথম কথা হচ্ছে, যে দেশ সুভাষচন্দ্রের চিতাভস্য রেখেছে তাদেরকে তো ভারত, আজকে তো ভারত স্বাধীন, আজকে ভারত একটা দেশ, তখনকার মতো তো নয়। আমরা ব্রিটিশকে মানতাম না, এখন তো একটা সরকার আছে, আমি চাই আর না চাই এই রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকলে তাকে আমার মানতে হবে। তার ল্যাপসেসের বিরুদ্ধে আমি আন্দোলন করতে পারি, সে অধিকার কনস্টিটিউশন আমাকে দিয়েছে। তার বিরুদ্ধে আমি ঘেরাও করতে পারি, তাকে আটকাতে পারি, তাকে আমি ক্ষমতাচ্যুত করতে পারি, এটা পারি। কিন্তু একটা দেশ না চাইলে আর একটা দেশ আমাকে ছাই দিয়ে দেবে, চিতাভস্য দিয়ে দেবে, প্রথম। দ্বিতীয়, এটা সুভাষচন্দ্রেরই চিতাভস্য, এটা তো তাদেরকে প্রমাণ দিতে হবে। তারা বলে দিল, আমি মেনে নিলাম। না, প্রমাণের তো একমাত্র রাস্তা ডিএনএ টেস্ট। আমার কথা হচ্ছে, শুনুন, ডিএনএ টেস্ট একটা বিজ্ঞান পদ্ধতি। সুভাষচন্দ্র ভারতীয় নাগরিক, স্বাধীনতার পান করেছে কি ডিএনএ টেস্ট? না, আমি বলছি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতার পর আমার নাগরিক। এখন বেঁচে আছেন কি না আছেন সেটা আমি জানি না, কিন্তু আমার নাগরিক।
তাহলে ভারত সরকার কেন চাইলো না যে ডিএনএ টেস্টটা আমরা করবো সবাই মিলে? ডিএনএ টেস্ট কে করলো? কে বললো ডিএনএ টেস্ট মিলে গেছে? কথা কে বললো? তার কোনো নথি, তার সাবুত কিছু আছে আমাদের কাছে? কে একজন বলে দিলেন আর কিছু মিডিয়া লিখে দিল, সেই নিয়ে হই হই পড়ে গেল। ভারতবর্ষে তো এই হই হইটাই গণ্ডগোল। প্রমাণ দিয়ে বললে আমি মানব। আমি ফরওয়ার্ড ব্লকের নেতা হিসেবে বলি, সুভাষচন্দ্র একজন মানুষ, সুভাষচন্দ্র একটা মতাদর্শ তৈরি করে গেছেন। সুভাষচন্দ্রের সেই মতাদর্শ হচ্ছে সুভাষবাদ, এবং সেই সুভাষবাদ এত বছর পার্টি পর আমার দলকে আমি আবার বিশ্বাসের জায়গায় আনতে পেরেছি যে ভারতবর্ষের সমাজ মুক্তির পথ হচ্ছে সুভাষবাদ। এই বিশ্বাসের জায়গায় আমি আনতে পেরেছি পার্টিকে, যা ছিল না অতীতে, আজ থেকে 20 বছর আগে ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফরওয়ার্ড ব্লকের একজন নেতা হিসেবে কথা বলতে পারি, সুভাষচন্দ্রের ভাবনা, সুভাষচন্দ্রের মতাদর্শকে পাথেয় করেই এই দল চলবে, এবং আমরা যতদিন বেঁচে আছি এই পথেই আমরা চলব। কিন্তু সুভাষচন্দ্র সম্পর্কে না জেনে, তথ্য নির্ভর না হয়ে গল্প যারা করছেন তাদেরকে জোরাত করে অনুরোধ করব, খারাপ ভাষায় কিছু বলবো না, জোরাত করে অনুরোধ করব, তথ্যভিত্তিক কথা বলুন, তাহলে আমরা মানতে বাধ্য হব। না, তথ্যভিত্তিক কথাই আমি বলছি। সেটা হচ্ছে যে এই যে চিতাবর্ষটা আনা হোক, দু রকম টেস্ট হয়। একটা হচ্ছে ডিএনএ টেস্ট, যার মাধ্যমে বোঝা যায় যে ওই হাড়টা সুভাষচন্দ্রের কিনা পরিবারের মানুষজনের সাথে মিলিয়ে। আচ্ছা, আরেকটা টেস্ট আছে যেটা নাকি বলা হয় প্রত্নতাত্ত্বিক টেস্ট, অর্থাৎ কিনা এটা কোন সময়ের হাড়, এই যে লোকটা মারা গেছে তাই লোকটার বয়স কত। এই দুটোর মধ্যে কোনোটাই করা হলো না এত বছর ধরে। লালকেল্লায় আনা হবে সুভাষচন্দ্রের চিতাভস্য, চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, আনা আর হচ্ছে না। হ্যাঁ, তো সে ব্লক কিন্তু একটা জিনিস এনেছে, এটা দেশের মানুষকে আপনি বলবেন যে আমাদের নেতা অধ্যাপক শম্ভুচরণ ঘোষ সিঙ্গাপুরে বসে, যে চেয়ারে বসে সুভাষচন্দ্র আইনে গভর্নমেন্ট চালাতেন, সেই চেয়ারটা অধ্যাপক শম্ভু ঘোষ মন্ত্রী হিসেবে, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে বামপন্থ সরকারের, তিনি নিয়ে এসেছেন এবং লালকেল্লায় রেখে এসেছেন। তিনি ফরওয়ার্ড ব্লক অফিসে নিয়ে আসেননি, তিনি রাইট হাউস বিল্ডিংয়ে দেননি, তিনি লালকেল্লায় দিয়েছিলেন। কারণ সুভাষচন্দ্র লালকেল্লায় বসার যোগ্য নেতা, মহাকারণে নয়। তাতে আমরা কিছু করিনি, অনেকে বলে তো। আপনাকে আমি দেখাতে পারি ফরওয়ার্ড ব্লক অন্তর্ধান রহস্য নিয়ে কত রকম বই, কত রকম মানুষের মতামত নিয়ে বই, গবেষণামূলক বই বার করেছে। আমরা তো গভর্নমেন্টে নেই। বিষয় হচ্ছে গভর্নমেন্টে যারা ছিলেন বা যারা আছেন তারা সুভাষচন্দ্র সম্পর্কে বেশি ঘাটাঘাটি করতে চান না, বিপদ তাদের হবে বলে। তাদেরকেও নেতা মানবে না, অতীতে যারা ছিলেন, বর্তমানে যারা আছে। এইটা হয়ে গেছে বড় বিপদ। আর বড় বিপদ হচ্ছে আমরা নেতাজি নেতাজি করি বলে ও একটা শ্রেণীর লোক বলছে ওরা নেতাজি পাগল। ওদের মানে শুরুতেও নেতাজি, শেষেও নেতাজি, এই স্ট্যাম্পটা আমাদের মেরে দেওয়া হয়েছে। আর ভারতবর্ষের সরকার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এ বিষয়ে উন্নাসিক, সম্পূর্ণ উন্নাসিক। এবং এই উন্নাসিকতার কারণ একটাই, যে সুভাষচন্দ্রকে সামনে পেলে, তার মতাদর্শকে সামনে পেলে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। এটুকুই আমি বলতে পারি। আমার শেষ প্রশ্ন, যে এই যে সামনে লোকসভা ইলেকশন, এবং এই লোকসভা ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে নানান ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সুভাষচন্দ্র নেই, একেবারেই নেই। এই সুভাষচন্দ্রের দল ফরওয়ার্ড ব্লক, এবং আপনি সুভাষ অনুরাগী, সুভাষচন্দ্র নিয়ে আপনি অনেক নাটক, একটু আগে আপনি বলছিলেন নাটক, ডকুমেন্টারি এগুলো হয়েছে, সেটা শুনবো আমি এক্ষুনি। আপনি সরকারের কাছে কি কি ইস্যু রাখবেন সেটা যদি একটু বলেন। এবারের নির্বাচনী ম্যানিফেস্টোতে ফরওয়ার্ড ব্লকের থাকবে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য সম্পর্কে পরিষ্কার কথা ভারতবর্ষের মানুষের কাছে কেন্দ্রীয় সরকারকে বলার দাবিতে এই নির্বাচনে আমরা লড়াই করছি, জানাতে হয় মানুষের কাছে। 1, 2 হচ্ছে সুভাষচন্দ্রের যে ভাবনা, সুভাষচন্দ্রের যে রাষ্ট্রীয় ভাবনা, সুভাষচন্দ্রের যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন, আজকে বিজেপি সরকার সেই প্ল্যানিং কমিশনটাই উঠিয়ে দিয়েছে। এটা নিয়ে কোনো পার্লামেন্টে আমাদের তো মেম্বার নেই, কোনো যারা মেম্বার আছে তারা কেউ বলেনি। সুভাষচন্দ্র ভারতীয় ন্যাশনাল প্ল্যানিংয়ের প্রণেতা। খারাপ ভাবে না বললে আমি এই কথা তো বলার অধিকার আছে আমার, তিনি সৃষ্টিকর্তা। তিনি এই ন্যাশনাল প্ল্যানিং ভারতবর্ষে তৈরি করেছেন, তিনি প্রথম জাতীয় ন্যাশনাল প্ল্যানিং কমিশন। সেই ন্যাশনাল প্ল্যানিং কমিশনটাকে উঠিয়ে দিল কর্পোরেট পুঁজির স্বার্থে। যে ব্রিটিশ কর্পোরেটের বিরুদ্ধে সুভাষচন্দ্র লড়াই করেছিল, যে ব্রিটিশ কর্পোরেটের বিরুদ্ধে, আজকে দেশে বিভিন্ন কর্পোরেট তারা আমাদের দেশ পরিচালনা করছে। আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষি, আমাদের শিল্প। আজকের লড়াই অনেক বেশি প্রাসঙ্গিক সুভাষচন্দ্র আজকের লড়াইয়ে দেশের মানুষের কাছে।
যে সুভাষচন্দ্র জাতীয়তাবোধ, দেশপ্রেম এবং জাতি গঠনের ক্ষেত্রে, একটা দেশ গঠনের ক্ষেত্রে তার জাতীয় পরিকল্পনা কমিশন আজকের সময় আরও বেশি প্রাসঙ্গিক। এই কথাগুলোই এই নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে সারা দেশে যেখানে যেখানে আমাদের প্রার্থী আছে আমরা তুলে ধরব। প্রথম কথা এইটাই হবে আমার। ধন্যবাদ আপনাকে, অনেক প্রশ্ন করলেন এবং যথার্থই এই কথাগুলো মানুষের কাছে যাওয়া দরকার। অনেকে ফরওয়ার্ড ব্লককে অনেক সময় তাচ্ছিল্য করেন, বলেন যে ফরওয়ার্ড ব্লক একটা ছোট দল, এটা তো হনুমানের লেজ নয় যে ঝুলছে গাছ থেকে, কতটা লেজটা ঝুলছে তাই থেকে হনুমানের এটা বিচার হবে, এটা তো নয়। মতাদর্শটা দিক থেকে ফরওয়ার্ড ব্লক এখনও অনেক সাউন্ড, এবং সুভাষচন্দ্রের ভাবনাই ভারতবর্ষের মানুষের মুক্তির প্রধান দিশা। সেই পথেই আমরা ভারতবর্ষের মানুষকে মুক্ত করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এবার কতদিনের মধ্যে পারবো এর কোনো টাইম টেবিল নেই। বন্ধুরা, আপনারা সবাই, দিস ইজ দ্য রাইট টাইম, আপনারা সবাই আওয়াজ তুলুন যে সুভাষচন্দ্রের কী হয়েছে, সুভাষচন্দ্রের মতাদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আপনারাই শেষ কথা বলবেন। দেখতে থাকুন সঙ্গে তন্ময়। ধন্যবাদ।